সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের উত্তপ্ত আলোচনা। মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতার আহ্বান। আমরা মুক্তিযোদ্ধা দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীনতা পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। মুক্তিযুদ্ধ হয়েছে ৭১ সালে, যে মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি করতে পারে, তাহলে এটা কিভাবে মূল্যায়ন করব? রাজশাহী মেডিকেলে হামের চিকিৎসা খরচ মেটাতে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। ওষুধ ইনজেকশন না পাওয়ায় কিনতে হচ্ছে বাইরে থেকে। ধার দেনায় ডুবতে বসেছে অনেকে। ১৫-১৬ দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে, আইসিতে রাখছিল ৩-৪ দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। আমার যে সংসারে যতটুকু আয় তার চাইতে অধিক পরিমাণে খরচটা বেশি হয়ে যাচ্ছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, লাখ ৩ টাকা হয়ে গেছে, তার মধ্যে ধার দেনা ওই রকম। অস্তিত্ব নেই পান্থপথ মগবাজার দিয়ে প্রবাহিত খালসহ রাজধানীর বেশ কয়েকটি জলাধারের। গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। পুনরুদ্ধারে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের তাগিদ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার থাকছে বাজেটে। অর্থনীতি পুনর্গঠন, চিকিৎসা, আইন শৃঙ্খলা সহ গুরুত্ব পাবে 13টি খাত। যে বাজেটের যে অর্থ ব্যয় করা হচ্ছে, পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু? সীমিত আয়ের মানুষ তারা যাতে একটা স্বস্তির জায়গায় আসতে পারে, সেই জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো, সেগুলো আমি মনে করি বাজেটে নেওয়া উচিত। বৃষ্টি, কালবৈশাখীতে হাড়িভাঙা আমের গুটি ঝরে পড়ে লোকসানের শঙ্কায় বাগান মালিকরা। তেমন প্রভাব ফেলবে না উৎপাদনে, দাবি কৃষি বিভাগের। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে শুরু ইলিশ ধরা। প্রস্তুতি নিচ্ছেন ভোলা, চাঁদপুরের জেলেরা। উৎপাদন বৃদ্ধির আশা মৎস্য কর্মকর্তাদের। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ঘিরে ওয়াশিংটন, তেহরান পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ইরান ইস্যুতে ট্রাম্প পুতিনের প্রায় 1.5 ঘন্টা ফোনালাপ। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে 1978 সালে জন্ম নেয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, সে প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্য এটিএম আজহার। মুক্তিযুদ্ধ ও জুলাই সনদ ইস্যুতে গতকালও উত্তপ্ত ছিল সংসদ। সরকার দলীয় এমপিদের অভিযোগ, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ানের মতো জুলাইকে কুক্ষিগত করতে চাইছে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী। দিয়েছেন মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচাখুচি না করারও হুঁশিয়ারি। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে, এই নিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রায় পুরোটাই তর্ক বিতর্ক আর উত্তেজনার। বুধবার সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল, যেখানে বিএনপির 7 জন, অন্যান্য দল স্বতন্ত্র থেকে, বিরোধী বেঞ্চ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানায় সরকারি দল। বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আইনমন্ত্রী 11 দলীয় ঐক্যের লিফলেট এবং জুলাই সনদ নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। বলেন, সনদ থেকে গণভোটকে বিচ্যুত করা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণা। আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে গেছে, সেই মেরুদণ্ডকে কিভাবে সোজা করতে পারি, এ সময়ে কথা বলার কথা ছিল। আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি, কিভাবে বাংলাদেশের ভুখা নাঙা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি। অথচ আমরা কথা বলছি কি নিয়ে? গণভোটের 4টি প্রশ্ন নিয়ে। জুলাই ইস্যুতে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বিরোধী দল, এমন অভিযোগ সরকারি দলের সংসদ সদস্যদের। বলেন, সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আপনার মাধ্যমে জানাতে চাই,
let's focus on the spirit, not on the credit. মুক্তিযুদ্ধের পরে জন্ম নেয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারের এমন বক্তব্যে উত্তপ্ত হয় সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য না দিতে হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। 1978 সালের 1 সেপ্টেম্বর আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। যে মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি হতে পারে, তাহলে এটা কিভাবে মূল্যায়ন করব? অতএব আমি বলি, শোনেন আগে, বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, মুক্তিযোদ্ধার বিএনপিতে আছে এটা বলতে পারেন, তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদেরকে সবাইকে মূল্যায়ন করতে হবে। অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না, কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আলছামস, তোরা আলবদর। স্বাধীনতার পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। আমাদের সমঝোতা এটা দেশের উন্নয়নের স্বার্থের সমঝোতা, আদর্শের সমঝোতা নয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ হুইপ। রাষ্ট্র ও জনকল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা এই দুই গ্রুপ আমরা আন্দোলন করছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, আমাদের তো কোনো রিপ্ট হওয়ার কোনো সুযোগ নাই একেবারে। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে যে আইনে, সেখানে বিরোধী দলের সমর্থনের প্রশংসা করেন সংসদ সদস্যরা। আপনার সময় লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সদস্য, বাজেট অধিবেশনের আগে হচ্ছে না জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন। তবে সংসদের দ্বিতীয় অথবা তৃতীয় অধিবেশনে 53টি স্থায়ী কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তার মতে এবার কমিটিগুলো আগের মতো ঠুটো জগন্নাথ হবে না। অন্যদিকে বিরোধী দলপ্রাপ্ত আসন নয়, সরকারি ও বিরোধী দলের কার্যকর অনুপাতে কমিটিতে থাকতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না থাকলে অকার্যকর হতে পারে স্থায়ী কমিটিগুলো। লাভলি বিথের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হচ্ছে 30 এপ্রিল। এখনও গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি। যে কমিটিগুলো সরকারি হিসাব, বিল পরীক্ষা, আইন প্রণয়ন এবং মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজ করে মন্ত্রণালয় ও সরকারের ওয়াচডগ হিসেবে। তবে কবে গঠিত হচ্ছে সংসদীয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ 53টি স্থায়ী কমিটি? 5টা কমিটি অলরেডি হয়ে গেছে। মহিলা সদস্য আসবেন, তারপর কার পারফরমেন্স কি, কোথায় ইন্টারেস্টেড, আবার কতটা কারে দিয়ে কি পারপাস সার্ভ হবে, সব মিলিয়ে আমাদের সাধারণত সেকেন্ড সেশন, থার্ড সেশন এই সংসদের স্থায়ী কমিটিগুলো হয়। জুলাই সনদে সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি, এস্টিমেটস কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি সহ সংসদ সদস্যদের সংখ্যানুপাতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির পদ বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব আছে। বিরোধী দল জামায়াতে ইসলামী এক্ষেত্রে জুলাই সনদের বাস্তবায়ন চায়, ভূমিকা রাখতে চায় মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতা ও দুর্নীতি রোধে। বিরোধী দলের কিন্তু একটা বিরাট দায়িত্ব আছে, কারণ অনেক সময় একটা ভুল থেকেই যায়, হয়তো থাকলো ইনঅ্যাডভার্টেন্টলি থাকলো, তো থাকলে হয় কি, তখন যদি বিরোধী দলের চোখে দেখিয়ে দেয় যে এইটা করলে ভালো হয়, এটা সংশোধন করা হবে। তারা খুব ব্যস্ত আছেন এই সংসদ নিয়ে, তো সংসদ নিয়ে তো সবাই ব্যস্ত, কিন্তু রাষ্ট্র তো চলছে, কাজে স্থায়ী কমিটি হয়ে যাওয়া দরকার। এই স্থায়ী কমিটিতে বিরোধী দলের বেশি সংখ্যক সদস্য সভাপতি থাকা উচিত। দেশ বিরোধী, ইসলাম বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কাজ করবে। আমরা কিন্তু সরকারের সংসদের ভিতরে বাইরে এর প্রতিবাদও করছি, প্রয়োজন প্রতিরোধও আমরা করব, যাতে করে সরকারকে আমরা সঠিক রাস্তায় রাখতে পারি। বিশেষজ্ঞের মতে মন্ত্রণালয় ভিত্তিক স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রী থাকায় দ্বন্দ্ব হয় সভাপতির সাথে। আবার কেউ কেউ নিজের স্বার্থে রাজনৈতিক সুবিধা নিতে বিরোধিতা করে না। সেক্ষেত্রে অনিয়মের অভিযোগ আসলে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতে পারে। তাই কমিটিগুলোই বিরোধী দলের সদস্যদের সংখ্যা বাড়ানোর পরামর্শই বিশেষজ্ঞের। মন্ত্রণালয় সম্পর্কিত কার্যক্রমের উপরে যে প্রতি বছর একটি করে রিপোর্ট দেবে স্থায়ী কমিটিগুলো সংসদে, এবং এটার উপরে 30 মিনিট আলোচনা হবে। এরকম যদি কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে এবং এটা এক ধরনের প্রভাব পড়বে। গত 2 মাসের কার্যক্রম দেখলে আমার ধারণা করি যে কমিটি ছোট জগন্নাথ হবে না। কার কোন ফিল্ডে এক্সপার্টাইজ আছে সেগুলো আমরা দেখবো। যেমন ধরেন একজন স্বাস্থ্য খাতে তার এক্সপার্টাইজ আছে, আমরা চেষ্টা করবো তাকে স্বাস্থ্য কমিটিতে আনার জন্য। একজন ধরেন ফরেন রিলেশনের মধ্যে এক্সপার্টাইজ আছে, তাকে আনবো, চেষ্টা করবো ফরেন রিলেশনের উপরে আনার জন্য। তবে পরিকল্পনার প্রতিশ্রুতির বাইরে গিয়ে বাস্তবে কতটা জবাবদিহিমূলক ও কার্যকর হয়ে উঠতে পারবে স্থায়ী কমিটিগুলো, তা বোঝা যাবে কমিটি গঠন প্রক্রিয়া এবং এর ভবিষ্যৎ কার্যক্রমে।
লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড় অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলের জমি। চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। যেমনটি বলছিলাম, সাগরের লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। 4 নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে হাওড় অঞ্চলেও কিন্তু দেওয়া হয়েছে বন্যার পূর্বাভাস। এই বিষয়ে জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে একটু সুনামগঞ্জ থেকে ঘুরে আসতে চাই, সেখানকার খবর জানাবেন সোহানুর রহমান। সোহান, বন্যা মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি আসলে কেমন এবং নিম্নাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ শহরের পাশেই দেখার হাওরের একটি অংশ। এটি হচ্ছে হাওরের সবচেয়ে উঁচু অঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু দেখাই যে এই যে উঁচু অঞ্চল, এই উঁচু অঞ্চলের কিন্তু আমার ঠিক পেছনে পাকা ধানগুলো জমিতে পড়ে আছে। আপনারা যে হলুদ আভাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকা সোনালী রঙের ধান। এই ধানগুলো আরো 2-3 দিন আগেই কাটার কথা, কিন্তু ব্যাপক চরম আকারে শ্রমিক সংকট দেখা দিয়েছে, কারণ কোনো হারভেস্টার এইসব পথে নষ্ট হচ্ছে এবং তলিয়ে যাচ্ছে। এর পাশাপাশি নদ নদীতেও কিন্তু পানি বাড়ছে। গত কালকে আমরা দেখেছি সুনামগঞ্জে একদিনই 57 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আজকের পানির আপডেটটা আমরা ঠিক সকাল 9টায় পাবো। এরপরে গত রাতেও বৃষ্টি হয়েছে, তো বোঝাই যায় এর থেকে স্বাভাবিকভাবে যে নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পাবে, যার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। রেস্কিউ বোট, তারপরে সেনাবাহিনী, উদ্ধারকারীর জন্য ভলান্টিয়ার, খাদ্য, আমাদের আশ্রয় কেন্দ্র সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। এবং বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার জন্য, যেটি আমরা 22 সালে দেখেছি, সরকারের সাথে সুনামগঞ্জের সব ধরনের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যায়, তার জন্য বিশেষ যোগাযোগ ব্যবস্থা তৈরি রাখা হয়েছে, যেন মোবাইল নেটওয়ার্ক চলে গেলেও বিশেষ তরঙ্গ ব্যবহার করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ রাখা যায়। তেমন আসলে বন্যা মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি রয়েছে। অনেক ধন্যবাদ সোহান আপনাকে। আমরা এবার একটু নেত্রকোনা থেকে ঘুরে আসতে চাই। হাওড় অঞ্চলের খবর জানাবেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, কংস নদের পানি তো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, হাওড় অঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন? কংস নদীর পানি বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধনু, সোমেশ্বরী সহ সবকটা নদীর পানি বিপদসীমা ছুঁই করছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হচ্ছে সেই পানি কিন্তু নেত্রকোনার হাওরগুলোতে আক্রমণ করছে, ফলে হাওর অঞ্চলের পুরোপুরি ধানই তলিয়ে গেছে। আমরা গতকাল সারাদিন অন্তত 5টি উপজেলায় ঘুরে ঘুরে যে দেখেছি যে ধানগুলো কেটে রাখার জায়গা নেই, যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। ফলে মহা সংকটে পড়েছেন এ অঞ্চলের চাষিরা। সরকার বা প্রশাসন থেকে আসলে স্থায়ী উদ্যোগ না নিলে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কিন্তু থাকবে। গত 20 বছরে আমরা যে বিষয়টি দেখেছি যে নদী বা হাওর অঞ্চলের খাল বিলগুলো কোনো প্রকার খনন হয়নি, ফলে পানির যে নাব্যতা ধরে রাখার যে অবস্থাটা হাওর অঞ্চল বা কোনো নদ নদীরই নেই। এগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা করে না ভাবলে আসলে কৃষকের মহাসংকট থেকেই যাবে। আমরা দেখেছি যে 42,000 হেক্টর জমি হাওর অঞ্চলের, যেটা স্থানীয় প্রশাসন এবং কৃষি বিভাগ বলছে যে অর্ধেকের বেশি কাটা হয়েছে, কিন্তু বাস্তবে আরো কম জমি কাটা হয়েছে। জমি এই সময়টাতে আসলে জমি কাটা হয়, এখন ঘরে ধান রাখা বা ধানগুলো শুকানোর কোনো ব্যবস্থা নেই, ফলে একেবারেই কম দামে মাত্র 500 টাকা ধরে 500 টাকা মন কিন্তু ধানগুলো বিক্রি করছে কৃষক, এমনই জানিয়েছে। যদিও সরকার থেকে ধানের চালের মূল্য ন্যায্য মূল্য নির্ধারণ করে দিয়েছে, কিন্তু
কি পরিমাণ ধান বা চাল সংগ্রহ করবে সেটা কিন্তু খাদ্য বিভাগকে জানানো হয়নি। ফলে সরকারি গুদামে যে ধান দিবে সেই পরিস্থিতিও কৃষকের সৃষ্টি হয়নি। অন্যদিকে শ্রমিক সংকট, জ্বালানি তেলের সংকট এগুলো তো রয়েছেই। ফলে এই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য সরকারের স্থায়ী পদক্ষেপ দরকার। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে, বেশ স্পষ্ট করে জানালেন তথ্যগুলো, অনেক ধন্যবাদ। হাওর বেষ্টিত 3 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নগরী জলাবদ্ধতা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। নিজে থেকেই সংসদ নেতা জানান, সুনামগঞ্জ সহ 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে। এছাড়া রাজধানীর ওপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ার কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসার খরচ চালাতে দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা। ধার দেনা আর গ্রামবাসীর সহযোগিতায় চলছে অনেকের চিকিৎসা। অভিভাবকরা বলছেন, অনেক ওষুধ ও ইনজেকশন বাইরে থেকে কিনতে হচ্ছে, সাথে যুক্ত হচ্ছে পরীক্ষা নিরীক্ষার খরচও। তার উপর দূর থেকে আসা অনেককে থাকা খাওয়ার খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে। প্রথমে ঠান্ডা ও নিউমোনিয়া, এরপর হাম। 4 বছরের শিশু রেজওয়ান 2 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে চিকিৎসা ব্যয় ছাড়িয়েছে 3 লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জের গুমস্তাপুরের এই পরিবার বাড়িতে পালন করা 3টা গরু অপেক্ষাকৃত কম দামে বিক্রি করে খরচ জুগিয়েছে। এরপর কি হবে জানেন না তারা। 2,20,000 টাকা শেষ হয়ে গেল। কেন যে আমার গরু ছিল 2,20,000 টাকা শেষ করেছি। আমাকে গ্রামের মানুষ চাহে চিনতে দিয়েছে, সাত আমি শেষে গেছে, ফেতরা মিত্রা দিলে দিয়েছিল, মসজিদের ইমানের মানুষ তার দিলে দিয়েছিল 5-10 হাজার করে, সব যে যা পেরেছে দিয়েছে স্যার। আমার কাছে কিছু নাই। 6 মাস বয়সী যমজ শিশু নিয়ে 2 সপ্তাহ ধরে হাসপাতালে আছেন রফিকুল। ব্যয় মেটাতে একটি গরু বিক্রি করেছেন, এখন চলছেন ধার দেনায়। এখান থেকে মেডিসিন কিনতে হচ্ছে, তারপরে 3টা লোক আছে, 2টা বাচ্চা নিয়ে, এজন্য হচ্ছে আপনার চলাফেরা, খাওয়া দাওয়ার জন্য, এগুলো সব দিক দিয়েই আমার যে সংসারে যতটুকু আয় তার চাইতে অধিক পরিমাণে খরচটা বেশি হয়ে যাচ্ছে। অভিভাবকরা বলছেন, হাসপাতালের সব ওষুধ ও ইনজেকশনের সরবরাহ থাকছে না, তাই বাইরে থেকে কিনতে হচ্ছে। রোগের পরীক্ষা নিরীক্ষার খরচও লাগছে। দূর থেকে আসা রোগীর অভিভাবকদের করতে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থা। স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য এই ব্যয় ক্রমেই কঠিন হয়ে উঠেছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, 1,03,000 টাকা হয়ে গেছে, তার মধ্যে ধার দেনা ওই রকমই। জ্বরটা ছেড়েছে, আপনাদের হালকা একটু হয়েছে, সম্পূর্ণ ভালো হয়নি তো হালকা হয়েছে। 14-15-16 দিন হয়ে গেল এখানে ভর্তি হয়েছে। আইসিতে রাখছিল 3-4 দিন, তারপরে বের করে দিয়েছে, তারপরে একই অবস্থায় আছে। এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাদের দাবি, টিকাদান শুরু ও বিশেষ ব্যবস্থাপনার কারণে এই হাসপাতালে হামে মৃত্যু ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। রাজধানী থেকে বেশ কয়েকটি খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সেখানে সড়ক, ভবন সহ নানা স্থাপনা গড়ে উঠেছে। খালগুলো উদ্ধারের দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি। অবশ্য স্বচ্ছ পানির খালের দেখাও মেলে রাজধানীতে। পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বলছেন, দখল উচ্ছেদ না করে শুধু খনন করে খাল বাঁচানো যাবে না। সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া উচ্ছেদ কার্যক্রম কার্যকর হবে না বলেও মনে করেন তিনি। শাকিল হাসানের রিপোর্ট আর ছবি SRS আলীর।
রাজধানীর কেন্দ্রস্থল পান্থপথে বয়ে চলত একটি খাল। ৮০ দশকে খালটি বক্স কালভার্ট করা হয়, ওপরে তৈরি করা হয় সড়ক। খালটি আবারও সচল করার কথা শোনা গেলেও বাস্তবে কিছু হয়নি। একইভাবে অস্তিত্ব বিলীন হয়ে গেছে পরিবাগ খালটিও। মগবাজার বাংলা মোটর হয়ে প্রবাহিত খালটির কোনো চিহ্নই আর নেই। বাস্তবতা হলো এসব খাল ফিরিয়ে আনা কঠিন, তবে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হলে সম্ভব। খাল খনন কর্মসূচির মধ্যে অবশ্যই বাস্তবসম্মত পদক্ষেপ লাগবে এবং পরিকল্পনা লাগবে, যেটা দিয়ে যেখানে আমরা রিভাইভ করতে পারবো, নেটওয়ার্কটাকে আমরা আবার কানেক্ট করে ফেলতে পারবো। আর যেখানে সম্ভব না হলে কেন পারিনি এবং তার পেছনে দায়ী কেনা, এবং এই খালটাকে যে বিভিন্নভাবে ইকোনমিক্যালি উপযোগিতার জন্য বিল্ডিং বানিয়েছে যারা, খালকি মেরে ফেললো, তাদের কাছ থেকে কস্ট রিকভারি করা। কয়েকটি খালে প্রবাহ ফেরাতে প্রকল্প চলছে 2 সিটিতে। দক্ষিণ সিটি কর্পোরেশন খালগুলো সচল করতে নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ নিচ্ছে। দীর্ঘদিন যাবৎ যেহেতু এই খালগুলো ব্যবহার হচ্ছে না, অবৈধ দখল হয়ে গেছে, সেই দখলমুক্ত করা তো অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমরা চেষ্টা করছি, কারণ ঢাকা শহরের উন্মুক্ত পানিগুলোকে যদি বুড়িগঙ্গা বা শীতলক্ষাতে নিয়ে যেতে হয়, তাহলে খালগুলো সংস্কার করতেই হবে। সব খালের যখন বেহাল দশা, তখন এই রাজধানীতেই স্বচ্ছ পানির খালের অস্তিত্ব বিস্মিত করতে পারে নাগরিকদের। বুড়িগঙ্গা থেকে উৎপত্তি রায়ের বাজার খালটির এমন চিত্র দেখতে পাওয়া যায় প্রায় 500 মিটার পর্যন্ত। 1.5 দশক আগে একটি প্রকল্পের মাধ্যমে খালটি খনন এবং পাড় উন্নয়নের কাজ করা হয়। রায়ের বাজার বধ্যভূমির পেছনে খালের এ অংশ 80 থেকে 100 ফুট পর্যন্ত প্রশস্ত। মাটির পাড়ের খালের এই অংশে রয়েছে সবুজের সমারোহ। রাজধানীর সম্ভবত এই খালটিতে নিশ্চিন্তে গোসল করাও সম্ভব। খালের স্বচ্ছ পানিতে আছে নানা প্রজাতির জলজ প্রাণী, সাঁতার কেটে চলে নানা প্রজাতির মাছ। খাবারের সহজলভ্যতায় খালের আশেপাশে দেখা মেলে নানা পাখিও। কংক্রিটের শহরে এমন প্রকৃতিতে শান্ত হয় নাগরিক মন। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অগ্রাধিকার নির্ধারণ করে বাজেট প্রণয়ন করছে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকবে নজর। প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে আর্থিক খাত পুনর্গঠন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছাতে থাকবে প্রতিশ্রুতি। শৃঙ্খলা আনা হবে সামাজিক নিরাপত্তামূলক খাতে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকার নির্ধারণ ভালো উদ্যোগ, প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে দিনক্ষণ নির্দিষ্ট করে দেওয়া জরুরি। এতে বাড়বে কাজের গতিও। রিমন রহমানের রিপোর্ট। অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট। স্বস্তির বার্তা দিচ্ছে না কোনো সূচক। নতুন সরকারের প্রথম বাজেটে অর্থায়ন নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় 14% ধরে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত অর্থ বিভাগ। নতুন বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 13টি খাত। নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় তা পূরণে গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণে গুরুত্ব পাবে প্রবৃদ্ধি অর্জন। এখনও সহনীয় হয়নি মূল্যস্ফীতির পারদ, তাই সরকারের প্রথম বাজেটে পণ্য ও সেবা মূল্য নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে নিশ্চিত করা হবে অর্থনৈতিক স্থিতিশীলতা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে ভিত্তি ধরে সামাজিক নিরাপত্তামূলক খাতে আনা হবে শৃঙ্খলা। সোশ্যাল প্রোটেকশনে সরকার যেহেতু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো করছে, তাহলে 95টা যে প্রোগ্রাম আছে সেটাকে কিভাবে কনসলিডেট করে সরকারের বাড়তি খরচ না করেও যাতে অন্তত এর মধ্যে যাতে আমরা করতে পারি, এবং সামাজিক সুরক্ষার যে বাজেট সেখান থেকে পেনশন বা যেগুলো রিলেটেড না সেগুলোকে বাদ দিয়ে সত্যিকারের সামাজিক সুরক্ষার বাজেট, যারা নিম্ন আয়ের মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, তারা যাতে একটা স্বস্তির জায়গায় আসতে পারে, সেই জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো সেগুলো আমি মনে করি বাজেটে নেওয়া উচিত।
কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে দেয়া হবে অগ্রাধিকার। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে জোর দিয়ে বড় সংখ্যক মানুষকে সক্ষম করবে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাজেটে থাকবে গুরুত্ব। সেই লক্ষ্যে সঠিক প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে থাকবে অগ্রাধিকার। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেয়া হবে প্রতিশ্রুতি। আর্থিক খাত পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করতেও বাজেটে দেয়া হবে গুরুত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দেয়া হবে অগ্রাধিকার। এই যে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেট শুধুমাত্র কনস্ট্রাকশন করলে হবে না, হসপিটাল তৈরি করলে হবে না, তার জন্য যে জনবল, তার জন্য যে অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, তার জন্য যে অন্যান্য যে সমস্ত কারিগরি ইকুইপমেন্ট যে বিষয়গুলো আছে, সেইগুলো যাতে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেটের একটা সমন্বয় হয়। 2026-27 অর্থ বছরের বাজেটে মানসম্পন্ন শিক্ষা, এসডিজি অর্জন, ডিরেগুলেশন কার্যক্রম গ্রহণ, বিনিয়োগ উন্নয়নে প্রতিবন্ধকতা দূর এবং সৃজনশীল অর্থনৈতিক খাত বিকাশে অগ্রাধিকার দেবে সরকার। যে অর্থটা ব্যয় করা হচ্ছে এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? যে বাজেটের যে অর্থ ব্যয় করা হচ্ছে, পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু? অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতেও বাজেটে থাকবে বিশেষ নজর। অগ্রাধিকার নিশ্চিত করে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আসবে পরিবর্তন, সুফল পাবে দেশের প্রতিটি নাগরিক। তবে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আজ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 49 জন মনোনীতের গেজেট প্রকাশ করবে ইসি। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের 36 জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের 12 জন এবং স্বতন্ত্র প্যানেলের 1 জন প্রার্থী রয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। 2 মে যাচাই বাছাই। ভোট গ্রহণের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই আজই গেজেট প্রকাশ করছে কমিশন। লিটারে 4 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। খোলা তেলের নতুন দাম 179 টাকা আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা। ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশজুড়ে হাহাকার, তখন সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 12 টাকা বৃদ্ধির প্রস্তাব দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন। বুধবার সচিবালয়ে সংগঠনটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রতি লিটার সয়াবিনের দাম 4 টাকা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি নতুন দামেও লোকসানে থাকবেন তারা, কিন্তু জনস্বার্থ বিবেচনায় কোরবানি ঈদ পর্যন্ত মেনে নিয়েছেন সরকারের এই সিদ্ধান্ত। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী জিনিসটা ভালোভাবে দেখে এইটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রভাব কমিয়ে দেবে। আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয়, সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তলানিতে থাকা অর্থনীতিতে বড় বিনিয়োগ নিশ্চিত করতেই বড় বাজেট দিচ্ছে সরকার। রাজস্ব পরামর্শক সভায় এমন মন্তব্যই করেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। মধ্যপ্রাচ্য ইস্যু ঘিরে জ্বালানি সংকটে ধুঁকছে উৎপাদন খাত। আমদানি রফতানিতেও নেই সুখবর। রাজস্ব আদায় হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে। মূল্যস্ফীতির চাপেও রয়েছে দেশের অর্থনীতি। বুধবার এফবিসিসিআই আয়োজিত রাজস্ব পরামর্শক সভায় তাই নিজেদের দাবি দেওয়া আর মতামত তুলে ধরেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। নীতি নির্ধারকরা জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন বেশি খরচ হয়েছে। আইএমএফ বিশ্ব ব্যাংকে বলা হয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। শুল্কায়ন এমনভাবে নির্ধারিত হবে, এমনভাবে যৌক্তিকীকরণ হবে যা দেশের উৎপাদনকে বৃদ্ধি করবে এবং মেড ইন বাংলাদেশ যে ফিলসফি সেইটিকে আরো বেশি সম্প্রসারিত। জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে 4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে,
দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। পুরনো কাঠামো দিয়ে নয়, বরং সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নীতিমালার মাধ্যমেই দেশের সকল গণমাধ্যমকে পরিচালিত করতে হবে। আর এমনটাই মনে করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাতে রাজধানীর ঢাকা ক্লাবে দেশ রূপান্তরের ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, সময়ের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম সংশ্লিষ্ট যাবতীয় নীতিমালা পরিবর্তন করতে হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণমাধ্যমের কাছে নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেন তিনি। দেশ রূপান্তর জনগণের কথা বলবে বলেও আশা বিরোধী দলীয় নেতার। এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী করে আমাদেরকে নতুন নীতিমালা, নতুন কাঠামো, নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন জনবল, নতুন দক্ষতা এবং নতুন মনোজগৎ তার মধ্যে প্রবেশ করতে হবে। দেশটাকে রূপান্তরিত করার জন্য অবশ্যই ভালোর দিকে, খারাপের দিকে না, তারা স্বচ্ছ ভূমিকা রাখবেন। আমি কারো কাছে নিরপেক্ষতা আশা করি না, নিরপেক্ষতা আমার কাছে মিনিংলেস, বরঞ্চ আমি বস্তুনিষ্ঠতা আশা করি। সাম্প্রতিক সময় ঝড়, শিলাবৃষ্টি আর কালবৈশাখীর তাণ্ডবে ২০ ভাগের বেশি হাড়িভাঙা আমের গুটি ঝরে পড়েছে। আটি আসার আগে গুটি ঝরে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন নিজস্ব ও লিজ নেয়া বাগান মালিকরা। ন্যায্য দাম না পেলে চাষিদের ধকল কাটাতে হবে বছরের পর বছর। যদিও কৃষি বিভাগ বলছে উৎপাদনে খুব একটা প্রভাব পড়বে না। ঝড়ে যে আমটা ক্ষতি হয়ে গেল বাবা, এখন তো আমরা পয়সাও পাবো না। গরিব গুণী যারা মানুষ তারা ওই আম কুড়িয়ে শহরে ঢাকায় নিয়ে যাচ্ছে কেউ কেউ। শিলাবৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় জিআই পণ্য হাড়িভাঙার কি পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট রংপুরের মিঠাপুকুরের তেকানি গ্রামের চাষি আমজাদ হোসেনের কথায়। তিনি হাড়িভাঙার মাতৃগাছের মালিক নফল উদ্দিন পাইকারের সন্তান। একই অবস্থা পদাগঞ্জ রুকনিগঞ্জ গ্রামের চাষি মিন্টু মিয়ার। তার বাগানে ৪০০ মন ফলনের আশা থাকলেও ঝরে গেছে ১০০ মনই। মন্ডলপাড়ার চাষি আলামিনেরও একই দশা। তার ৭০ শতক জমির বাগানের ১০০ মন আমই ঝরে গেছে। এরই মধ্যে লাখ টাকারও বেশি খরচ হয়েছে তাদের প্রত্যেকের। প্রায় ১০০ মনের মতো আম শেষ। আর যদি ২-৩ দিন এরকম বাতাস হয় তাহলে বাগানে আসতে হবে না। গত ২ দিনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় ৩ ভাগের ১ ভাগে আম নাই, যা বলার মতো না। এদিকে বেশি দুরবস্থা লিজ নেয়া চাষিদের। খোরাগাছের ওয়ার্ড মেম্বার মোমদেল হোসেন ৭০ লাখ টাকায় ৩০ একর জমি লিজ নিয়েছেন। এরই মধ্যে ২০০০ মন আম ঝরে গেছে বলে দাবি তার। আম যে শুধু ঝরেই গেছে তা নয়, শিলাবৃষ্টিতে ফাটা ও দাগ পড়া যেসব আম এখনো গাছে আছে তার পরিমাণও কম নয়। ২০০০ মনের আমের অতিক্রম হয়ে গেছে, মানে একদম পড়ে গেছে। আর যেগুলো গাছত আছে এই আমগুলো প্রায় শতকরা ৩০% আম পাথরে মাইরে ফাড়া। ২৬ ও ২৭ এপ্রিলের শিলাবৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় হাড়িভাঙার রাজধানী খ্যাত রংপুরের পদাগঞ্জ ও আশেপাশের বিভিন্ন বাগান থেকে ঝরে গেছে টনকে টন আম। এবার দাম বেশি হওয়ার শঙ্কা অনলাইনে সরবরাহকারী উদ্যোক্তাদের। আম ঝরে যাওয়ার কারণে এবং আমের কিন্তু এখন আটি আসেনি, আটি না আসার কারণে আমগুলো কিন্তু পুরোটা ওয়েস্টেজ হয়ে যাবে। এ কারণে এই ওয়েস্টেজ পোষানোর জন্য বেশি দামে আম বিক্রি করতে হবে। আগে যে রেট দামে ফলটা পাইছিলাম, আমটা পাইছিলাম, এবারও কি আমাদের কাস্টমারের কাছে আমরা সেই দামে কি পৌঁছাতে পারবো কি না, কিন্তু এখন আমাদের সন্দেহাতীত যে আমরা ওই দামে হয়তো বা পারবো না। তবে এমন পরিস্থিতিতেও আশার কথা শুনিয়েছে কৃষি বিভাগ। আর আবহাওয়া অফিস বলছে নতুন করে শিলাবৃষ্টির সম্ভাবনা কম। যেহেতু বেশ কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হচ্ছে, অতএব ওই শিলাবৃষ্টির সম্ভাবনাটা আপাতত নাই। এখন যে ঝড়ো হাওয়া সেই সাথে বৃষ্টিপাতটা, ভারী বৃষ্টিপাতটা হচ্ছে, এটা ফসলের কথা যদি বলি সেক্ষেত্রে একটা ক্ষতির সম্মুখীন কৃষকরা হচ্ছে। কেননা এই সময় ফসলের ক্ষেতে দেখবেন যে মুকুলগুলো বের হচ্ছে। অনেক সময় কৃষকরা কিন্তু ওই আমরা বলি যে পাতলা করে দেওয়া, থিনিং বলি, সেটি করতে চান না। যে কারণে হয় কি যে একটি ঝোপায় যদি 5টি আম থাকে 5টি আমের সাইজ ছোট হয়ে যায়। তো এবার আমি বলবো যে নেচার বা প্রকৃতি কিন্তু কিছুটা কিন্তু সেই থিনিংয়ের কাজটি করে দিয়েছে। সেক্ষেত্রে আমের সাইজও কিন্তু বড় হবে, ফলনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এবার রংপুর অঞ্চলে ৩,০০০ হেক্টর জমি থেকে ৩০০ কোটি টাকারও বেশি হাড়িভাঙার ফলনের আশা ছিল কৃষি বিভাগের। কিন্তু ঝড় বৃষ্টির কারণে ৩০ ভাগ ফলন কম হবে বলে মনে করছেন কৃষকরা। সরকার, মাজারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। বুধবার সকালে মির্জা ফিলিং স্টেশনের এলাকায় বারোশিয়া গ্রাম ও দাদনচক গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, তেল নেয়াকে কেন্দ্র করে ওই দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরেই দুই পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে, এতে উভয় পক্ষে আহত হয় 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বিষয়টির সমাধান করা হয়। 2 মাসের সরকারি নিষেধাজ্ঞার শেষে আগামীকাল থেকে 5 জেলায় ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর আশা তাদের। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার কারণে এই বছর জাটকার প্রাচুর্যতা বাড়বে। এতে দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপেক্ষার পালা শেষ। কেউ জাল বুনতে ব্যস্ত, কেউ আবার ব্যস্ত ট্রলার ও নৌকা মেরামতের কাজে। মাঝি মাল্লাদের হাক ডাকে নদীর তীরবর্তী মৎস্যঘাটগুলো ফিরে পেয়েছে চিরচেনা রূপ। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখে সরকার। নিষেধাজ্ঞা শেষে 1 মে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় 3 লাখ জেলে। 2 মাস আমাকে অভিযান দিছে, আমরা নদীতে নামি না। এখন অভিযান শেষ হয়ে যেতেছে, আমরা নদীতে নামু। 1 তারিখে নদীতে যাবো, নদীতে যা ভালো ভালো আশা করি মাছ চামু। ঠিক আছে, আমরা 2 মাস নদীতে যাইতে পারি নাই। এখন 1 তারিখের থেকে নদীতে যাবো, তাই ট্রলার ভেঙে আছে, ট্রলারটা একটু ঠিকঠাক করতেছি। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত মাছ শিকার করে ধার দেনা পরিশোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন জেলেরা। তবে ডিজেলের দাম বৃদ্ধির কারণে কিছুটা চিন্তার ভাঁজ তাদের কপালে। ধরেন অভিযানের 2 মাস ঘাটে বন্ধ, দেনা ভানা করিয়া নৌকা জাল ঠিক করছি। অভিযানের পরে নদীতে নাম ইনশাল্লাহ। আমরা দানা ফানি গেছে, আমরা নদী 2 মাস তোমার বৈশা খাইতে তোমার দানা ফানি গেছে, আল্লাহ দিলে আমাদের অভিযানের পরে তুমি আমরা যখন গাঙ্গে যাবো বেশি মাছ পাইলে দানা ফানাতে পরিশোধ করে দেবো। চাঁদপুরেও একই চিত্র। জাল নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে। জেলেপল্লীতে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এবং জেলেরা সামনে দিয়ে অভিযান চলে গেছে, অনেক গাঙ্গা দলে নামবো। আমরা কষ্টে দুঃখে চলাফেরা করছি, দিন ফিন দেনা মানা করে আবার পুনরায় জালের কাজ করতে আছি নতুন করে। 2 মাস বাদে যদি বেটা করে সুকু ভাবে মাছ দুগা ধরার দেন, তাহলে বেটারা ধরিয়া খাইবো বেচবো। মৎস্য কর্মকর্তাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে এবছর জাটকায় প্রাচুর্যতা বাড়বে। এতে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 5 লাখ মেট্রিক টন। যেহেতু আমরা নদী কন্ট্রোল রেখেছি, জেলেরা নামতে পারে নাই, জাটকার প্রাচুর্যতা ছিল অনেক, তো আমরা এগুলো রক্ষা করতে পেরেছি। আশা করি এই প্রোডাকশন আগামী অর্থ বছরে এটা আরও বাড়বে। ভোলা ও চাঁদপুরে মোট নিবন্ধিত জেলের সংখ্যা 2,21,422 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। পটুয়াখালীর বাউফলে মদনপুরে মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ছিল একটি মাত্র ভবন। সেই ভবন ভেঙে 5 তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 6 বছর ধরে আটকে আছে সেই নির্মাণ কাজ। আর দীর্ঘ এই সময় ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসুস্থতার ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা। প্রতিষ্ঠানের একমাত্র ভবনটি নির্মাণাধীন। রোদ ঝড় বৃষ্টিতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। মাঠে খেলাধুলা আপনার পাথর আছে অনেক, আপনার খেলাধুলা করতে গেলে আপনার কেউ পাও কেটে যায়, কেউ পরে বা হাত পা ভেঙে যায়। আসতে এক জায়গায় লিখতে গেলে খাতা ভিজা যায়, বই ভিজা যায়, দেখা যায় উপরে কাজ চলে, নিচে আমরা যে ক্লাস করি উপর থেকে কিছু পড়লে দেখা যায় যে ভিতরের দিকে পড়তে পারে। কথা ছিল 1 বছরের মধ্যে এই ভবনের নির্মাণ কাজ শেষ হবে। 2020 সালের 5 জানুয়ারি মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে 5 তলা ভবন নির্মাণের জন্য কার্যাদেশ দেয় পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 4 কোটি টাকার দরপত্রে কাজ পায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রূপালী এন্টারপ্রাইজ। 1 বছরের মধ্যে নির্মাণ কাজ বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর করলেও অবকাঠামো দাঁড় করিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদার। আমরা দাঁড়াইতে পারতাম না, ব্ল্যাক বোর্ডে লিখতে পারতাম না, পোলাপের বই খাতা ব্যাগ সম্পূর্ণ ভিজে যাইতো। শিক্ষা প্রতিষ্ঠানকে যেভাবে ভঙ্গুর অবস্থায় ফেলে রেখে চলে গেছেন ঠিকাদার, আমি মনে করি বাংলাদেশে যে আইন আছে সেই প্রচলিত আইন অনুযায়ী এরকম ঠিকাদারদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি নেওয়া উচিত।
এরপর 2022 সালে রূপালী এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি বাতিলের পর নতুন দরপত্র আহ্বান করা হয়। 3.5 কোটি টাকার নতুন দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ। বর্তমানে ধীর গতিতে চলছে কাজ। স্বত্বাধিকারী এনায়েত হোসেনের দাবি 2025 সালে কাজ বুঝে পেয়েছেন তিনি। শেষ হতে আরও অন্তত 2 বছর সময় লাগবে। রূপালী এন্টারপ্রাইজ যিনি কাজ করেন নাই তাকে তার লাইসেন্স বাজেয়াপ্ত করার জন্য আমরা সুপারিশ করেছি প্রধান কার্যালয়, সেটার হয়তো ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। পুরনো ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানান উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী। 22 সালের কন্ট্রাক্টর নাই, আমরা কাজ পাইছি যে 25 সালে, আরো 2 বছর পর। 1965 সালে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে পটুয়াখালীর বাউফলের মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়। সাবরিন আলিজা, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে নজিরবিহীন পদক্ষেপ নেবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। আর পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোজতবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ ও ইরানের বন্দর ঘিরে অব্যাহত থাকবে অবরোধ। নৌ অবরোধকে ওয়াশিংটনের সাফল্য আখ্যা দেন তিনি। আত্মসমর্পণ করতে বলেন তেহরানকে। অন্যদিকে ইরানের সেনাবাহিনীর দাবি, কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে তারা। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপযুক্ত জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। জব্দকৃত ইরানি কার্গো জাহাজের 6 ক্রুকে ছেড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশে ফিরেছেন তারা। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা তাসনিম নিশ্চিত করেছে এই তথ্যটি। তবে নৌযানটির আরও 22 জন ক্রু এখনও আটকা রয়েছেন যুক্তরাষ্ট্রে। ঠিক কবে নাগাদ তারা মুক্তি পাবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। ইরান ঘিরে চলমান নৌ অবরোধ ভাঙার অভিযোগে 20 এপ্রিল হরমুজ প্রণালী থেকে ক্রুসহ তুস্কা নামের জাহাজটি জব্দ করেছিল মার্কিন বাহিনী। নৌযানটিতে অভিযানও চালায় মার্কিন সেনারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা হয়েছে ইরান ইস্যুতে। ক্রেমলিন ও মার্কিন প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। ফোনালাপে 2 রাষ্ট্রপ্রধান ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে শ্রেষ্ঠ সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় স্বচ্ছতার জন্য তেহরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে মস্কো। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভের বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে জানান ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের ওপেক ও ওপেক প্লাস ত্যাগের সিদ্ধান্তের ফলে ক্ষতির মুখে পড়বে রাশিয়া, এমন দাবি করছেন জ্বালানি বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন, আবুধাবির এমন পদক্ষেপে বিশ্ববাজারে কমবে তেলের দাম, আর এতে লাভের গুড় তুলবে যুক্তরাষ্ট্র। কেউ কেউ বলছেন, জোট ভেঙে যাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মস্কোর একান্ত চাওয়া টিকে থাকুক ওপেক প্লাস, যে কোনো পরিস্থিতিতে জোট না ছাড়ার আশ্বাসও দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ইরান সংঘাত ঘিরে উপসাগরীয় দেশগুলোর ঐক্যে ফাটল। ওপেক ও ওপেক প্লাস জোট ত্যাগ করল সংযুক্ত আরব আমিরাত। তবে আবুধাবির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী ওপেক প্লাস সদস্য রাশিয়ার জন্য অশনি সংকেত, বলছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, আমিরাতের ওপেক ত্যাগের ফলে ভেঙে যেতে পারে জোটটি। এতে বিশ্বজুড়ে ব্যাপক হারে কমতে পারে তেলের দাম, ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে মস্কো। তেলের দাম কমে যাওয়া আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ বছরের প্রথম 3 মাসেই তেল ও গ্যাস থেকে আমাদের আয় কম ছিল। গত বছরের তুলনায় 45% কম আয় হয়েছে। তাই এপ্রিল ও মে মাসে আমরা অন্তত সেই ঘাটতি পূরণ করার পরিকল্পনা করছিলাম। আবুধাবির এমন পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে বলেও সন্দেহ করছেন কেউ কেউ। তাদের মতে, তেলের দাম কমে গেলে সুবিধা পাবে ট্রাম্প প্রশাসন। ওপেক ভেঙে পড়া নিয়ে শঙ্কা জানিয়েছে রুশ সরকারও। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া চায় টিকে থাকুক ওপেক প্লাস কাঠামো। আমরা অবশ্যই চাই ওপেক প্লাস টিকে থাকুক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের ক্ষেত্র, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যখন জ্বালানি বাজারগুলো বেশ অস্থির। জোটটি জ্বালানি বাজারের এমন অস্থিরতা কমাতে অনেক সাহায্য করছে, বাজারকে স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখছে। পরিস্থিতি যেমনই হোক, ওপেক প্লাস জোট ত্যাগ করবে না রাশিয়া, এমনটাই আশ্বাস পেসকভের। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিশেষ ধরনের ড্রোন ফার্স্ট পার্সন ভিউয়ের কাছে কুপোকাত ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। ছোট আকারের এই কামিকাজে উড়োযানগুলোতে ওয়্যারলেস সিগন্যাল না থাকায় ধরা পড়ে না ওয়ারফেয়ার জ্যামিং সিস্টেমে। ফাইবার গ্লাসে তৈরি, অত্যন্ত হালকা ও ছোট হওয়ায় রাডারেও শনাক্ত করা যায় না, ফলে ঝটিকা আক্রমণে অত্যন্ত কার্যকর আত্মঘাতী FPV ড্রোনগুলো। হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত সেনাদের উদ্ধারে অগ্রসর হচ্ছে ইসরায়েলের একটি মেডিকেল হেলিকপ্টার। হঠাৎই উড়োযানটির দিকে ধেয়ে আসতে দেখা যায় ছোট আকারের একটি ড্রোনকে। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও সেটি থামাতে ব্যর্থ হয়ে শেষমেশ গুলি করে ধ্বংস করে ইসরায়েলি সেনারা। তেল আবিবের বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে এভাবে ধরাশায়ী করার পর আলোচনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর FPV বা ফার্স্ট পারসন ভিউ অ্যাটাক ড্রোন। সাধারণ ড্রোন রেডিও বা স্যাটেলাইট সিগন্যালের ওপর নির্ভরশীল হলেও এই কামিকাজে বা আত্মঘাতী উড়োযানগুলো পরিচালনা করতে লাগে স্রেফ কয়েক কিলোমিটার লম্বা ফাইবার অপটিক কেবল। 10 থেকে 30 কিলোমিটার দীর্ঘ কেবলের মাধ্যমে অপারেটর কন্ট্রোল স্টেশনের সাথে সরাসরি যুক্ত থাকে ড্রোনটি। ওয়্যারলেস সিগন্যাল ব্যবহার না করায় খুব কাছে না আসা পর্যন্ত ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং সিস্টেমে এগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব। তাছাড়া ফাইবার গ্লাসে তৈরি ড্রোনগুলো অত্যন্ত হালকা হওয়ায় সহজেই ধরা পড়ে না রাডার কিংবা থার্মাল ডিটেক্টরেও। ফাইবার অপটিক তারের মাধ্যমে স্বচ্ছ ভিডিও পাওয়ায় নিখুঁত নিয়ন্ত্রণে খুব সহজেই শত্রুর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হচ্ছে হিজবুল্লাহ। তাই FPVর অতর্কিত আঘাত ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের বিখ্যাত মেরাকাভা ট্যাঙ্ক ও বিশ্বের অন্যতম শক্তিশালী এবং উন্নত অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম ট্রফি। ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাইবেহ শহরে হিজবুল্লাহর FPV ড্রোনের আঘাতে নিহত হয়েছে এক IDF সেনা, আহত আরও 6 জন। ইসরায়েলি বাহিনীর বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ লেবাননের গোপন কারখানায় সস্তায় তৈরি এই কামিকাজে ড্রোনগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।